আমাদের শরীরের ভেতরে এই যে লক্ষ কোটি কোষ, তাদের কাছে খাবার, অক্সিজেন পৌঁছে দেওয়া, আবার তাদের থেকে বর্জ্য সরিয়ে আনা, কি দারুণ একটা পরিবহন ব্যবস্থা, তাই না? একদম, ভাবলেই অবাক লাগে। আজ আমরা জীববিজ্ঞানের পাঠ্য বইয়ের একটা অংশ শরীরের এই আশ্চর্য পরিবহন মাধ্যম রক্ত, সেটা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা টপিক। এর ভেতরে ঠিক কি আছে, কিভাবে কাজ করে, এই সব আর কি। ঠিক, রক্তকে আমরা বলি একটা বিশেষ সংযোগকারী টিস্যু। সংযোগকারী টিস্যু? হ্যাঁ, এর মধ্যে একটা তরল ভিত্তি আছে যাকে বলে প্লাজমা, আর তাতে ভেসে বেড়াচ্ছে নানা রকমের কণিকা। এই দুটো মিলে তৈরি হয় রক্ত। আচ্ছা, তাহলে শুরু করি প্লাজমা দিয়ে। শুনলাম এটা নাকি রক্তের প্রায় অর্ধেকেরও বেশি থাকে, প্রায় ৫৫%। হ্যাঁ, ঠিক তাই। দেখতে একটু হালকা হলদেটে আর একটু আঠালো মতো। আর এর মধ্যে কি কি থাকে? এর বেশিরভাগটাই জল, বলতে গেলে 92%। বাকি যে ৬-৮%, তার মধ্যে আছে নানা রকম প্রোটিন, যেমন ধরুন ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবিউমিন। ও, আর অবশ্যই বিভিন্ন পুষ্টি উপাদান, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাট আর খনিজ লবণ, সোডিয়াম, ক্যালসিয়াম, এইসব আয়নও থাকে। এই যে প্রোটিনগুলোর কথা বললেন, ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, এদের নিশ্চয়ই বিশেষ কাজ আছে। অবশ্যই, ফাইব্রিনোজেন যেমন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, খুব জরুরি। আচ্ছা। গ্লোবিউলিন ধরুন আমাদের রোগ প্রতিরোধে কাজে লাগে, আর অ্যালবিউমিন রক্তের ভেতরে জলের যে ভারসাম্য সেটা বজায় রাখে। ইন্টারেস্টিং। আর একটা ব্যাপার হলো, রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টরগুলো, সেগুলো কিন্তু প্লাজমাতে নিষ্ক্রিয় অবস্থাতেই থাকে। যখন দরকার হয় তখনই সক্রিয় হয়। তার রেডি থাকে। হ্যাঁ, আর যদি প্লাজমা থেকে এই জমাট বাঁধার উপাদানগুলো সরিয়ে ফেলি, তখন তাকে বলে সিরাম। ও, সিরাম। আচ্ছা, বেশ। তো প্লাজমা তো গেল, এরপর আসছে আসল খেলোয়াড়রা, রক্তকণিকা, যা রক্তের বাকি ৪৫%, তাই তো? ঠিক, এই রক্তকণিকা বা ফর্মড এলিমেন্টস। এদের মধ্যে সবচেয়ে বেশি কোনটা থাকে? সেটা হলো লোহিত রক্তকণিকা, আরবিসি বা এরিথ্রোসাইট। এরাই সবচেয়ে বেশি। কতটা বেশি? প্রতি ঘন মিলিমিটার রক্তে প্রায় ৫০ থেকে ৫৫ লক্ষ। অনেক। হ্যাঁ, সত্যি অনেক। তৈরি হয় কোথায় এরা? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হাড়ের ভেতরের লাল অস্থিমজ্জা, আর স্তন্যপায়ীদের আরবিসির একটা বিশেষত্ব আছে। কি সেটা? পরিণত অবস্থায় এদের নিউক্লিয়াস থাকে না, আর দেখতে হয় দুদিক চাপা, দ্বি অবতল চাকতির মতো। ও আচ্ছা, এর কারণ? এর ফলে এরা বেশি করে হিমোগ্লোবিন ধরতে পারে, আর সরু রক্তনালীর মধ্যে দিয়ে সহজে যেতে পারে। হিমোগ্লোবিন, এটাই তো সেই লাল রঙের জিনিসটা যেটা অক্সিজেন বয়ে নিয়ে যায়? একদম, একটা আয়রন বা লৌহযুক্ত প্রোটিন। এর জন্যই রক্তের রং লাল, আর এর কাজ হলো ফুসফুস থেকে অক্সিজেন বয়ে শরীরের কোষে কোষে পৌঁছে দেওয়া। কতটা হিমোগ্লোবিন থাকে সাধারণত? প্রতি ১০০ মিলি রক্তে প্রায় ১২ থেকে ১৬ গ্রাম থাকাটা স্বাভাবিক। আর এই আরবিসিগুলো কতদিন বাঁচে? এদের গড়ায়ু মোটামুটি ১২০ দিন। তারপর এরা প্লীহা বা স্প্লিনে গিয়ে ভেঙে যায়। প্লীহাকে তাই মজা করে আরবিসির কবরস্থানও বলা হয়। হ্যাঁ, ইন্টারেস্টিং। আচ্ছা, আরবিসির পর আসে শ্বেত রক্তকণিকা, লিউকোসাইট বা ডাব্লিউবিসি। এদের তো আমরা চিনি শরীরের প্রহরী হিসাবে। ঠিক ধরেছেন, এদের হিমোগ্লোবিন নেই, তাই এরা বর্ণহীন, কিন্তু এদের নিউক্লিয়াস আছে। সংখ্যায় কেমন এরা? আরবিসির চেয়ে অনেক কম নিশ্চয়ই। হ্যাঁ, অনেক কম। প্রতি ঘন মিলিমিটারেই মোটে ৬,০০০ থেকে ৮,০০০। আর এরা কিন্তু খুব বেশিকাল বাঁচে না, ক্ষণস্থায়ী। কিন্তু কাজ তো অনেক গুরুত্বপূর্ণ, রোগ প্রতিরোধ। খুবই গুরুত্বপূর্ণ। এদের মধ্যেও আবার অনেক রকম ভেদ আছে। প্রধানত দুরকম, গ্র্যানুলোসাইট আর অ্যাগ্র্যানুলোসাইট। এদের কাজগুলো কি আলাদা? হ্যাঁ, কিছুটা। যেমন ধরুন, গ্র্যানুলোসাইটের মধ্যে নিউট্রোফিল, এরাই সংখ্যায় সবচেয়ে বেশি। আর অ্যাগ্র্যানুলোসাইটের মধ্যে মনোসাইট, এরা সরাসরি জীবাণু গিলে ফেলে, ফ্যাগোসাইটোসিস করে। জীবাণু খেয়ে ফেলে? হ্যাঁ। বেসোফিল, এরা সংখ্যায় সবচেয়ে কম, হিস্টামিন, সেরোটোনিন এসব নিঃসরণ করে প্রদাহ বা ইনফ্ল্যামেশনে সাহায্য করে। ইওসিনোফিল অ্যালার্জি বা কৃমি সংক্রমণে কাজ করে। বাপরে, পুরো এক আর্মি। আর আছে লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। এরাই আমাদের শরীরের যে অর্জিত বা স্পেসিফিক ইমিউনিটি, সেটার জন্য দায়ী। নির্দিষ্ট শত্রুকে চিনে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। দারুণ। আচ্ছা, আরেক ধরনের কণিকা বাকি থাকলো না, প্লেটলেট? হ্যাঁ, প্লেটলেট বা থ্রম্বোসাইট। এরা আসলে ঠিক পুরো কোষ নয়,
অস্থিমজ্জার কিছু বড় কোষ থাকে মেগাক্যারিওসাইট, তাদের ভেঙে যাওয়া অংশ। ও, কোষের অংশ সংখ্যায় কেমন? এরাও সংখ্যায় বেশ অনেক, প্রতি ঘন মিলিমিটারে 1.5 লক্ষ থেকে 3.5 লক্ষ। এদের প্রধান কাজ কি? এদের প্রধান কাজ হল রক্ততঞ্চন, মানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। কোথাও কেটে গেলে যে রক্ত পড়া বন্ধ হয়, তার পেছনে এদের বিরাট ভূমিকা। তার মানে প্লেটলেট কমে গেলে রক্তক্ষরণ বন্ধ হতে চাইবে না? একদম। প্লেটলেট কাউন্ট খুব কমে গেলে সহজেই রক্তক্ষরণ হওয়ার বা রক্তপাত বন্ধ না হওয়ার ঝুঁকি থাকে। বুঝলাম। কণিকাগুলোর পর এবার আসি খুব জরুরি একটা বিষয়ে, ব্লাড গ্রুপ। রক্ত দেওয়ার আগে গ্রুপ মেলানোটা যে এত জরুরি কেন? কারণটা খুব গুরুত্বপূর্ণ। যদি ভুল গ্রুপের রক্ত দেওয়া হয়, মানে দাতা আর গ্রহীতার রক্ত না মেলে, তাহলে গ্রহীতার রক্তে লোহিত রক্তকণিকাগুলো দলা পাকিয়ে যেতে পারে। এটাকে বলে অ্যাগ্লুটিনেশন বা ক্লাম্পিং। তাতে কি হয়? এতে খুব মারাত্মক সমস্যা হতে পারে, যেমন কিডনি ফেলিওর, এমনকি মৃত্যু পর্যন্ত। তাই রক্ত দেওয়ার আগে গ্রুপ ম্যাচিং অত্যাবশ্যক। প্রধানত করকম গ্রুপিং সিস্টেম আমরা ব্যবহার করি? দুটো সিস্টেম খুব গুরুত্বপূর্ণ। একটা হলো এবিও গ্রুপিং আর একটা আরএইচ গ্রুপিং। এবিওটা কিভাবে ঠিক হয়? এটা নির্ভর করে লোহিত রক্তকণিকার গায়ে এ আর বি এই দুটো অ্যান্টিজেন আছে কি নেই তার উপর। আর রক্ত রসে বা প্লাজমায় থাকে এদের বিপরীত অ্যান্টিবডি। আচ্ছা। এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডির উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতেই গ্রুপগুলো হয় এ, বি, এবি আর ও। আমরা যে বলি ও গ্রুপ ইউনিভার্সাল ডোনার আর এ বি ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। হ্যাঁ, সাধারণভাবে এটাই বলা হয়, কারণ ও গ্রুপের আরবিসিতে এ বা বি কোনো অ্যান্টিজেনই থাকে না, তাই যে কাউকে দেয়া যায়। আর এবি গ্রুপের প্লাজমায় কোনো অ্যান্টি এ বা অ্যান্টি বি অ্যান্টিবডি থাকে না, তাই তারা সবার থেকে রক্ত নিতে পারে। তবে এখন আরও অনেক ফ্যাক্টর দেখা হয়। আর এইচ গ্রুপিং, যেটা পজিটিভ নেগেটিভ বলি। হ্যাঁ, এটা রেসেস বনরের রক্তে প্রথম পাওয়া গিয়েছিল বলে নাম আরএইচ ফ্যাক্টর বা আরএইচ অ্যান্টিজেন। যাদের রক্তে এটা থাকে তারা আরএইচ পজিটিভ, বেশিরভাগ মানুষই, প্রায় 80%। আর যাদের থাকে না তারা আরএইচ নেগেটিভ। এটাও কি ম্যাচ করা জরুরি? খুব জরুরি। এবিওর মতোই আরএইচ গ্রুপ মিলিয়ে রক্ত দিতে হয়, না হলে শরীরে রিয়াকশন হতে পারে। বিশেষ করে আরএইচ নেগেটিভ কাউকে আরএইচ পজিটিভ রক্ত দিলে সমস্যা হয়। এই আরএইচ ফ্যাক্টর নিয়ে মা আর বাচ্চার মধ্যে একটা সমস্যার কথা শোনা যায়। ঠিক বলেছেন, এটাকে বলে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি বা এরিথ্রোব্লাস্টোসিস ফিটাইলিস। সেটা কি রকম? এটা হয় যখন মা হন আরএইচ নেগেটিভ কিন্তু গর্ভের সন্তান হয় আরএইচ পজিটিভ, বাবার থেকে জিন পেয়ে। প্রথম প্রেগন্যান্সিতে সাধারণত সমস্যা হয় না, কিন্তু ডেলিভারির সময় বা অন্য কারণে বাচ্চার কিছু আরএইচ পজিটিভ রক্ত যদি মায়ের শরীরে মেশে, তাহলে মায়ের শরীরে আরএইচ অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। সমস্যাটা হয় পরের প্রেগন্যান্সিতে। যদি সেই সন্তানও আরএইচ পজিটিভ হয়, তখন মায়ের শরীর থেকে ওই অ্যান্টিবডি প্লাসেন্টা পেরিয়ে বাচ্চার রক্তে ঢুকে তার আরবিসিগুলোকে নষ্ট করতে শুরু করে। সর্বনাশ! এর ফল কি হতে পারে? মারাত্মক অ্যানিমিয়া, জন্ডিস হতে পারে বাচ্চার, এমনকি গর্ভেই বাচ্চার মৃত্যুও হতে পারে। তবে এখন এর প্রতিকার আছে। প্রথম আরএইচ পজিটিভ সন্তান জন্মানোর পরই মাকে একটা অ্যান্টি আরএইচ অ্যান্টিবডির ইনজেকশন আরএইচআইজি বা রোগ্যাম দেওয়া হয়। এটা মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হতে দেয় না, ফলে পরের প্রেগন্যান্সিতে আর সমস্যা হয় না। যাক, এটা জেনে আশ্বস্ত হলাম। আচ্ছা, সবশেষে আসি রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বা কোয়াগুলেশনে। কেটে গেলে যে রক্ত পড়া নিজে নিজেই বন্ধ হয়ে যায়, এটা তো দারুণ একটা ব্যাপার। হ্যাঁ, এটা শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিফেন্স মেকানিজম, মানে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করার উপায়। কিভাবে হয় এটা? খুব জটিল নাকি? একটু জটিল তো বটেই। এটা একটা ক্যাসকেড প্রক্রিয়া, মানে একটার পর একটা বিক্রিয়া হয়। যখন কোথাও কেটে যায় বা আঘাত লাগে, তখন প্লেটলেটগুলো সেখানে জমা হয় আর কিছু ফ্যাক্টর রিলিজ করে। ক্ষতিগ্রস্ত টিস্যু থেকেও কিছু জিনিস বেরোয়। তারপর এই ফ্যাক্টরগুলো মিলে রক্তের প্লাজমায় থাকা অনেকগুলো নিষ্ক্রিয় ক্লটিং ফ্যাক্টরকে ধাপে ধাপে সক্রিয় করে তোলে। এই পুরো প্রক্রিয়ার শেষে একটা এনজাইম কমপ্লেক্স তৈরি হয়, যার নাম থ্রম্বোকাইনেজ। থ্রোম্বোকাইনেজ? হ্যাঁ, এই থ্রম্বোকাইনেজ আবার প্লাজমার একটা নিষ্ক্রিয় প্রোটিন প্রোথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। আচ্ছা। এই থ্রম্বিনই আসল কাজটা করে।
সে প্লাজমার আরেকটা প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন নামক লম্বা সুতোর মতো অদ্রবণীয় প্রোটিনে বদলে দেয়। ফাইব্রিন, হ্যাঁ। সুতোর মতো। হ্যাঁ, এই ফাইব্রিনের সুতোগুলো মিলে একটা জালের মতো তৈরি করে ওই আঘাতের জায়গায়। সেই জালে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লেটলেট সব আটকা পড়ে যায়। ও, এইভাবেই ক্লট বা জমাট বাঁধা রক্ত তৈরি হয়। একদম, এভাবেই রক্ত পড়া বন্ধ হয়। আর এই পুরো প্রক্রিয়াটায় ক্যালসিয়াম আয়নের Ca++-এর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অবিশ্বাস্য। তার মানে রক্ত শুধু অক্সিজেন বা খাবার বয়ে বেড়ানো একটা তরল নয়, এটা আমাদের শরীরের সুরক্ষা, প্রতিরক্ষা, জরুরি মেরামতি সবকিছুর একটা জটিল নেটওয়ার্ক। ঠিক তাই, এর প্রত্যেকটা উপাদানের কাজ যে কতটা নিখুঁত আর গুরুত্বপূর্ণ তা মানে ভাবলে সত্যি অবাক হতে হয়। সত্যি। আর এই পুরো ব্যাপারটা জানার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে। কি বলুন তো? আমাদের আজকের জীবনযাত্রা, ধরুন খাদ্যাভ্যাস, স্ট্রেস, এগুলো কি রক্তের এই যে সূক্ষ্ম ব্যালেন্স, এর উপাদানগুলোর কার্যকারিতা, এগুলোর উপর কোনো দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে? এটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। অবশ্যই প্রভাব ফেলতে পারে। কিভাবে ফেলছে, তার ফলাফল কি হতে পারে, এটা নিয়ে আরও অনেক গভীরে ভাবার আর জানার সুযোগ কিন্তু রয়েই গেল।